হ্যালো ডিয়ার স্টুডেন্টস, পিএসসি ক্লার্কশিপের বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই এখন মেইন পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ এবং মেইন পরীক্ষাতে তোমরা জানো যে ডেসক্রিপটিভ রাইটিং একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই ক্লাসে এই ডেসক্রিপটিভ রাইটিংয়ের একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটি হচ্ছে সারসংক্ষেপ। আমরা এর আগে বঙ্গানুবাদ নিয়ে কথা বলেছি, বঙ্গানুবাদের নিয়ম কানুন কি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে থাকছে সারসংক্ষেপের কথা। তাহলে চলো আমরা সারসংক্ষেপের নিয়ম যেটা সেটা একটুখানি দেখে নিই কী কী আছে। আচ্ছা, এখানে একটু টেকনিক্যাল কথা কিছু বলার দরকার আছে। আমরা বলছি সারসংক্ষেপ, অ্যাকচুয়ালি পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সবসময় কিন্তু সারসংক্ষেপ কথাটা বলা থাকে না, কেমন কখনো কখনো বলা থাকছে সারাংশ, আবার কখনো কখনো বলা থাকছে সারমর্ম। সুতরাং আমাদের কোশ্চেন পেপারের যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একাধিক সময় আমরা দেখছি পরিবর্তন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ এগুলো কি একই না আলাদা? দেখো, সারাংশ আর সারসংক্ষেপ এই দুটো একই, সারমর্ম আলাদা। আমরা এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব, সেটা আমি পরে আসছি যে কিভাবে এগুলো এক হয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে সেটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টা দেখব যে আমরা সারাংশ বলো, সারসংক্ষেপ বলো, সারমর্ম বলো, যাই বলি না কেন, সেটা যখন করব তার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে একটা মূল রচনা, একটা রচনার অংশ আমাকে দেওয়া হবে, সেটা প্রবন্ধের অংশই থাকে, জেনারেলি প্রবন্ধের অংশ থাকে, কখনো কখনো গল্পের অংশও থাকতে পারে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু গল্প থেকে এসছে। যে কোনো লেখাতে কিছু তথ্য থাকবে, ইনফরমেশন, কিছু তত্ত্ব থাকবে, থিওরি, তর্ক বিতর্কের জায়গা থাকবে, আর্গুমেন্টের জায়গা থাকবে, যুক্তি থাকবে, লজিক থাকবে, দৃষ্টান্ত থাকবে। অর্থাৎ দৃষ্টান্ত বলতে আমরা এখানে কি বুঝছি? দৃষ্টান্ত বলতে হচ্ছে যে সেখানে ধরে নাও একটা উদাহরণ, একটা এক্সাম্পল থাকবে, তাও হতে পারে। সুতরাং আমরা যদি বিষয়টাকে এই রকমভাবে দেখার চেষ্টা করি যে একটা মূল লেখাতে তথ্য, তত্ত্ব, তর্ক, যুক্তি, দৃষ্টান্ত এই সবগুলো লেখক কেন ব্যবহার করছেন? তার কারণ যিনি এটা লিখছেন তিনি তার চিন্তা ভাবনাকে বিস্তার ঘটাতে চাইছেন, তাই না? তিনি তার চিন্তা ভাবনার প্রসার ঘটাতে চাইছেন। এবার এই একটা ভাবনা চিন্তাকে যদি বহুজনের কাছে ছড়িয়ে দিতে হয় তখন কিন্তু একাধিক মাধ্যমের আশ্রয় নিতে হয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লেখক যে ভাবনা চিন্তাকে বিস্তারিতভাবে বলেছেন তার মূল কথাটাকে সহজ বাংলায় প্রকাশ করা। তাহলে মূল যে লেখাটা, যেটা মেইন লেখা, কোশ্চেন পেপারে যেটা থাকবে সেটা অনেকটা বিস্তারিত আকারে থাকবে, কিন্তু আমরা যেটা লিখব সেটা অতটা বিস্তারিত আকারে লিখব না। আর এই যে আমরা একটা মূল লেখাকে সংক্ষেপে লিখছি এটাকেই বলা হচ্ছে সারসংক্ষেপ বা সারাংশ, যেটা আমাদের পরীক্ষায় করতে হচ্ছে। তাহলে আমরা সারসংক্ষেপ বা সারাংশের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এইবার যেটা প্রথমেই তোমাদের বলছিলাম যে সারাংশ আর সারসংক্ষেপ, দেখো এই দুটো একই ব্র্যাকেটে বসছে, এই দুটো একই, কিন্তু সারমর্ম আর ভাবার্থ এই দুটো কিন্তু আলাদা। কি করে পার্থক্য করব? একটা কথা এখানে বলা হয়েছে, দেখো, কবিতাকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সেটা হয় সারমর্ম বা ভাবার্থ, গদ্যকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সেটা হয় সারসংক্ষেপ বা সারাংশ। এবার আমি একটা উদাহরণে যাই যে কি করে এই সংক্ষিপ্তকরণে প্রসঙ্গটা আসছে। একটা কথা বলে রাখা ভালো, আমাদের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতে একটা সময়ে
দুটো অপশান থাকতো বিভিন্ন পরীক্ষাতেই, যেখানে একটা কবিতার অংশ দিয়ে বলা হতো সারমর্ম লিখুন বা ভাবার্থ লিখুন, আর আরেকটা গদ্যের অংশ দিয়ে বলা হতো সারসংক্ষেপ বা সারাংশ লিখুন। এখন কিন্তু ব্যাপারটা সেরকম নেই। এখন আমরা দেখতে পাই যে কোনো ধরনের কবিতার কোনো অংশ কিন্তু দেওয়া হয় না। যেটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা গদ্যের অংশই দেওয়া হয়, সেখানে কবিতা থাকেই না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কবিতার বিষয়টাকে আমরা একদম পুরোপুরি বাদই দিয়ে দিচ্ছি, কিন্তু সারমর্মকে বাদ দিতে পারছি না। কেন পারছি না? যখন কোনো একটা ঘটনাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়, ধরে নাও সারাদিনে সকাল থেকে রাত্রির পর্যন্ত তুমি কি করেছো না করেছো, কোথাও গেছো বা না গেছো, এই সমস্ত বিষয় একজনকে তুমি দিনের শেষে বলছো, তাহলে দিনটা তো প্রায় 24 ঘন্টা কেটেছে। তুমি নিশ্চয়ই আরেকজনকে যখন সারাদিনের ঘটনাক্রম বলছো 24 ঘন্টা সময় নিয়ে বলবে না, তুমি নিশ্চয়ই কম সময় নিয়ে বলবে। এই যে সারাদিনের ঘটনাক্রমকে তুমি অত্যন্ত কম সময়ে উপস্থাপন করলে, এটাই হচ্ছে সারসংক্ষেপ বা সারাংশ। তার মানে সারসংক্ষেপ বা সারাংশের বিষয়টা কিভাবে আসে? সারসংক্ষেপ বা সারাংশ হচ্ছে, যদি আমরা বিষয়টাকে এইভাবে বোঝার চেষ্টা করি, তাহলে বলতে পারি যে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। কেমন? ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে সারসংক্ষেপ বা সারাংশ। কিন্তু যখন দিনের শেষে তুমি একটা বাক্য বলছো, আজ সারাদিনটা একদম বৃথা গেল, কোনো লাভ হলো না, এই যে তোমার উপলব্ধি, তার মানে তুমি এটাকে বিশ্লেষণ করেছো, সারাদিনের কাজগুলোকে বিশ্লেষণ করে তুমি এই সিদ্ধান্তে পৌঁছেছো যে সারাদিনে কাজে তোমার কোনো সুবিধা কিছু হয়নি। এই কথাটা যখন তুমি বলছো, তখন হচ্ছে সারমর্ম বা ভাবার্থ। তাহলে সারমর্ম বা ভাবার্থটা কি? এটা হচ্ছে অন্তর্নিহিত বক্তব্য, অর্থাৎ ভেতরের কথা, যেটাকে আমরা বলি নির্যাস, যেটাকে আমরা বলছি যে ইন বিটুইন দ্য লাইন যে কথাগুলো বলা হলো না, সেখান থেকে একটা অবলা কথাকে, না বলা কথাকে খুঁজে বের করে আনা, সেইটা হচ্ছে সারমর্ম বা ভাবার্থ। আমাদের কোশ্চেন পেপারে কখনো বলে সারসংক্ষেপ লিখুন, কখনো বলে সারাংশ লিখুন, কখনো বলে সারমর্ম লিখুন, ঠিক নেই। তো যেটাই বলুক না কেন, আমরা সবসময় আমাদের প্রশ্নে দেওয়া যে প্যাসেজটা আছে সেটাকে গুরুত্ব দেব। আমাদের কোশ্চেনে দেওয়া প্যাসেজটা যদি ডিমান্ড করে যে এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে, তখন কিন্তু আমাকে ওই অন্তর্নিহিত অর্থটাই বের করে আনতে হবে, মানে সারমর্মই লিখতে হবে। আবার যদি দেখি যে কোশ্চেনে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটার কোনো অন্তর্নিহিত অর্থ নেই, সেটা এক ধরনের ডেসক্রিপশন, ধরো কোনো ভ্রমণ কাহিনী, তাহলে সেই ভ্রমণ কাহিনীকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখব, তখন সেটা কিন্তু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বা সারসংক্ষেপ হয়ে উঠবে। এবার কোনটা তুমি করবে সেটা কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে লেখাটাকে পড়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এমনও প্রশ্ন আমরা পরীক্ষায় দেখেছি যেখানে একটা অংশ সারমর্ম হচ্ছে আর কিছুটা অংশ সারসংক্ষেপ হচ্ছে। সুতরাং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি না যে আমাদের কি প্যাসেজ দেবে। তো যেটাই দিক না কেন, শেষ পর্যন্ত সেই প্যাসেজের যে দাবিটা থাকবে সেই দাবিটাকে আমরা গুরুত্ব দেব। কেমন? সেটার যে ডিমান্ডটা থাকবে সেটাকে গুরুত্ব দেব। আমরা কখনোই মূল কোশ্চেন পেপারে সারসংক্ষেপ বলেছে না সারমর্ম বলেছে এইটাকে প্রায়োরিটি না দিয়ে আমার প্যাসেজ যেটা ডিমান্ড করছে সেইটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এগোবো। এইবার তাহলে আমরা চলে আসি রুলস অ্যান্ড রেগুলেশনসের নিয়ম কানুনে। আচ্ছা, তুমি পরীক্ষার প্রশ্নপত্রটা পেলে। পরীক্ষার প্রশ্নপত্রটা পাওয়ার পরে একটা সারাংশ বা সারসংক্ষেপ যাই বলি না কেন, তার জন্য একটা প্যাসেজ দেওয়া হয়েছে দেখতে পেলে। তুমি তো জানো না যে ওই প্যাসেজে কি বলা আছে, কি প্রসঙ্গে বলা আছে, কি নিয়ে বলা আছে। তাহলে প্রথমবার যখন একটা প্যাসেজকে পড়বে,
তখন এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও যে আমি এটার সারাংশ লিখব বা সারসংক্ষেপ লিখব বা সারমর্ম লিখব। তাহলে প্রথমবার পড়ার সময় আমাদের প্রায়োরিটি কি থাকবে? প্রথমবার যখন আমরা পড়ব তখন আমরা মাথায় রাখব যে এই প্যাসেজটার বক্তব্যটা বোঝার চেষ্টা করি। কি নিয়ে দিয়েছে? হতে পারে ঋতু পরিবর্তন নিয়ে দিয়েছে, হতে পারে ভারতীয় গণতন্ত্র নিয়ে দিয়েছে, হতে পারে ভারতীয় ফুটবল নিয়ে দিয়েছে, আবার হতে পারে হয়তো রসগোল্লা তৈরির পদ্ধতি নিয়ে দিয়েছে, দিতেই পারে। সুতরাং প্রথমবার পড়ার উদ্দেশ্য হচ্ছে বিষয়ের সাথে পরিচিত হওয়া। তখন ওই সারসংক্ষেপ, সারাংশ ইত্যাদি চিন্তাই মাথায় আসবে না। তুমি যদি একবার পড়েই সেই মূল লেখাটার আসল নির্যাস, মূল এসেন্সটা যদি বুঝে যাও তাহলে মিটে গেল। কিন্তু যদি এমন হয় যে আমি একবার পড়ে ঠিক বুঝতে পারলাম না ওখানে কি বলেছে, তাহলে আমাকে রিপিটেডলি আরেকবার পড়তে হবে। আমি দ্বিতীয়বার পড়েও বুঝতে পারলাম না, তাহলে কি করব? তাহলে তৃতীয়বার পড়ব। আসলে বিষয়টা হলো যে আমরা যখন একটা লেখাকে বারবার বারবার পড়ছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? তার কার্যকারণ সম্পর্কটাকে বোঝা। এমন অনেক লেখা আমরা পাই যেটা একবার পড়ে কিন্তু বুঝতে পারি না। তখন আমাদের ওই একটা লাইন পড়ার পরে তার পরের লাইনটা পড়েই আবার আগের লাইনটায় ফিরে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে এই দুটো লাইনের মধ্যে কানেকশনটা কি। এই দুটো লাইনের মধ্যে তো কোনো না কোনো একটা যোগসূত্র আছে, সেই যোগসূত্রটা কি সেইটা কিন্তু খুঁজে বের করতে হবে। অতএব আমরা সব সময় মাথায় রাখব, যতক্ষণ পর্যন্ত না আমি প্যাসেজটা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত লেখা শুরু করব না, একটা লাইনও লিখব না। এবার তুমি বলতে পারো, তাহলে যদি এরকম হয়, এমন একটা লেখা যে আমি তো বুঝতেই পারছি না, তাহলে তো পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, আমি তো অ্যান্সারই করতে পারবো না। না, হবে না, আমি নিশ্চিত করে বলছি হবে না। যারা প্রশ্ন করেন তারা এমন কোনো লেখাকে সিলেক্ট করেন না যে লেখাটা একেবারে রীতিমতো উচ্চমার্গীয় সাহিত্য চর্চা না করলে কেউ বুঝবেন না, মোটেই নয়। প্রশ্নকর্তারাও জানেন যারা এই পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু প্রত্যেকে যে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এমনটা নয়। সুতরাং একজন সাধারণ গ্র্যাজুয়েট স্টুডেন্ট যিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তার সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে নিজের ভাষাকে তিনি বুঝতে পারছেন কিনা সেইটা জাজ করাই হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যটা যাতে সফল হয় তোমাকে সেই পথেই যেতে হবে। তুমি যদি প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, আমি নিশ্চিত করে বলছি তোমাকে খুব বেশিবার একটা প্যাসেজ কিন্তু পড়তে হবে না। ডিপেন্ড করছে তুমি কতটা চর্চা করেছো, তুমি কতটা প্র্যাকটিস করেছো তার উপরে। অতএব যখনই তোমরা একটা কোনো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো, যে পরীক্ষায় প্রিলিমিনারি আছে, তারপরে মেইন এক্সাম আছে, এবং তুমি জানো যে মেইন এক্সামে কিন্তু তোমাকে একটা ডেসক্রিপটিভ পোর্শন লিখতে হবে, সেটা বাংলা ইংরেজি যা ইচ্ছে হতে পারে, তাহলে কিন্তু প্রথম দিন যেদিন থেকে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করেছো সেই দিন থেকে ওই যে ডেসক্রিপটিভ পেপার সেটারও কিন্তু ছোট ছোট করে প্রস্তুতি নাও। খুব বড় আকারে দরকার নেই, কিন্তু ক্ষুদ্র আকারে হলেও প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে। শুরুটা অন্তত তোমাকে করতে হবে। তারপরে যখন প্রিলিমিনারি হয়ে গেল তখন তুমি তার পরিমাণটা বাড়িয়ে দিলে, কিন্তু শুরু না করলে কেউ চলবে না। কিন্তু অনেককে দেখি যে প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পর তারপরে মেনে প্রিপারেশন শুরু করো, না, তাতে কিন্তু তোমার লেখা কখনোই কাঙ্ক্ষিত মানে পৌঁছবে না। অতএব এই যে একটা লেখাকে পড়ে বোঝা, এটার জন্য তো নিরন্তর চর্চা দরকার, তারপরেই তো তুমি এই ব্যাপারটাতে স্কিলড হবে, দক্ষ হবে, তাই না? তাহলে তুমি বেশ কয়েকবার পড়লে লেখার মানেটা পরিষ্কার বুঝে গেলে, বক্তব্যটা বুঝে গেলে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কী কার্যকারণ সম্পর্ক আছে সেটা তোমার কাছে একদম পরিষ্কার। এইবার যেটা করবে যে গুরুত্বপূর্ণ অংশগুলোকে চিহ্নিত করো। একটা প্যাসেজের সবগুলো গুরুত্বপূর্ণ কথা নয়, অনেক অবান্তর বলবো না, অনেক বাড়তি কথা থাকে। সেই বাড়তি কথাগুলোকে বাদ দিয়ে যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথা, যেটা এই প্যাসেজকে রিপ্রেজেন্ট করছে, সেইটাকে চিহ্নিত করো, পেন্সিল দিয়ে দাগ দাও হালকা করে। তার মানে কিন্তু এটা নয় যে ওই লাইনগুলোকে তুমি কপি পেস্ট করবে, সেখানে আমরা আসছি পরে।
কিন্তু ওই অংশগুলোকে যদি মার্কিং করে রাখো তাহলে এই মূল ভাব বা বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে। এরপরে যখন তুমি সারাংশটা লিখছো তখন মূল বক্তব্যটা খোঁজার জন্য হাতড়ে বেড়াতে হবে না। এই কারণে আমরা বলছি মার্কিং করে রেখে দাও। হয়ে গেল। নেক্সট এবার কি করব? আচ্ছা, টাইটেল। একটা লেখা শুরু করার আগে ডেফিনেটলি সেখানে একটা শিরোনাম বা টাইটেল দিতে হবে। আমি যখন তোমাদের সাথে কথা বলি দেখেছি অনেকের ধারণা আছে এরকম, প্রশ্নপত্রে যদি টাইটেল দেওয়ার কথা বলে তাহলে দেব। মানে প্রশ্নপত্রে যদি বলে যে উপযুক্ত শিরোনাম সহ সারাংশ রচনা করুন তাহলে দেব না, একেবারেই না। কোশ্চেন পেপারে বলুক না বলুক তুমি একটি টাইটেল অবশ্যই দেবে। টাইটেলটা যখন তুমি দেবে তখন, আচ্ছা টাইটেলটা লেখার শুরুতে দিতে হয়, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে টাইটেলটা লেখার শুরুতে তুমি জায়গাটা ফাঁকা রেখে দাও এবং সেটা শেষে লেখাটা যখন হয়ে যাবে সারাংশ তারপরে টাইটেলটা দাও। কেন? তার কারণ হচ্ছে যখন তুমি সারাংশটা কমপ্লিট করে ফেললে এইবার তার মূল বক্তব্যটা কিন্তু তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার। সুতরাং এবার যদি তুমি টাইটেলটা খুঁজতে যাও তাহলে তোমাকে টাইটেলের জন্য শব্দ হাতড়াতে হবে না, কারণ তুমি তো মূল বিষয়টা বুঝে গেছো। সেই কারণে আমি সবসময় বলবো টাইটেলটা একদম শেষে এসে দাও, ওপরে জায়গা ফাঁকা রাখো, ভাবতে সুবিধা হবে। যখন তুমি টাইটেলটা ভাবছো তখন মাথায় রাখবে টাইটেল সবসময় কি হবে? টাইটেল সবসময় হবে, হ্যাঁ টাইটেলটা হবে শিরোনাম, উপযুক্ত তো বটেই, তার সাথে এক সেকেন্ড, হ্যাঁ উপযুক্তর সাথে সাথে আরেকটা বিষয় হবে, সেটা কি? সংক্ষিপ্ত। যত সংক্ষিপ্ত টাইটেল তত ভালো টাইটেল। একটা শিরোনামের উদ্দেশ্য কি? শিরোনামের উদ্দেশ্য হচ্ছে একটা ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু ভাবনার পুরো অংশটা নয়। টাইটেলের মধ্যে দিয়ে, শিরোনামের মধ্যে দিয়ে আমি একটা কৌতূহল তৈরি করব, কিন্তু আমি যদি শিরোনামেই সব কথা বলে দিই তাহলে তো মূল লেখাটা কেউ পড়বেন না। অর্থাৎ আমি যদি কোনো একটি লেখা পড়ে মনে হয় যে এই লেখার যে বক্তব্য তার টাইটেল হতে পারে এরকম, ধরো অতিরিক্ত লোভ পতনের কারণ, কিন্তু এটা শিরোনাম হিসেবে ঠিক হলো না। হলো না তার কারণ হচ্ছে এখানে আমি মূল বক্তব্যটাই বলে দিয়েছি, আর তো প্যাসেজটা পড়ার কোনো দরকার পড়ছে না। তার মানে প্যাসেজে তুমি এই কথাটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বলেছো। এটাকেই যদি টাইটেলে কনভার্ট করতে হয় আমরা কিভাবে কনভার্ট করতে পারি? আচ্ছা আমরা সেক্ষেত্রে এটাকে যদি এইভাবে বলি, লোভের পরিণতি। এইখানে কিন্তু এটা টাইটেল হলো কেন? তার কারণ তুমি তো পূর্ণ বাক্যে লেখনি। লোভের পরিণতি কি এটা জানতে গেলে তোমার লেখাটা আমাকে পড়তে হবে। অতএব এটা একটা শিরোনাম, এটা একটা টাইটেল। সুতরাং টাইটেল কখনো কমপ্লিট সেন্টেন্সে হবে না, পূর্ণ বাক্যে হবে না, খণ্ড বাক্যে, খণ্ড শব্দে হবে, এবং সেটা যেন সংক্ষিপ্ত হয়। এই বিষয়টা কিন্তু নজর রেখো। দীর্ঘ টাইটেল কোনো ভালো টাইটেল হয় না, সেটা অত্যন্ত নিম্নমানের হয়। যত সংক্ষিপ্ত হবে, সব থেকে ভালো হচ্ছে একটা শব্দে যদি কোনো শিরোনাম দেওয়া যায়। কাজটা খুব কঠিন, সবসময় যে মাথায় আসবে পরীক্ষাতে তারও কোনো মানে নেই, কিন্তু চেষ্টা করো সংক্ষিপ্ত রাখতে। চর্চা করলে কিন্তু অনেক দূর পর্যন্ত তোমরা এই সুন্দর টাইটেলটা দিতে পারবে। আরেকটা প্রসঙ্গ টাইটেলের সূত্রে বলে রাখি, শিরোনামের সূত্রে, যদি তোমার মনে হয় যে মূল লেখাটা পড়ে মনে হচ্ছে যে জীবনানন্দ দাশের এই যে কথাটা যেখানে তিনি বলছেন বাংলার মুখ, এইটা টাইটেল হিসেবে উপযুক্ত, দিতে পারি? হ্যাঁ দিতে পারি।
কিন্তু দেখো সেটাকে সিঙ্গল কোটেশনের মধ্যে রেখেছি আমরা, সিঙ্গল কোটেশন, ডাবল নয় কিন্তু। কেমন, এটা দুটো দাগ পড়ে গেল, তাই সিঙ্গল কোটেশনের মধ্যে রাখবো আমরা। কেন? তার কারণ হচ্ছে এটা যেহেতু আমার নিজের কথা নয়, অন্যের কথা ধার করে আনছি, অতএব সেটাকে সবসময় কোটেশনের মধ্যেই রাখতে হয়। তাহলে এই গেল টাইটেল সংক্রান্ত বিষয়। প্রথম হচ্ছে শিরোনাম। নেক্সট আমরা কি দেখছি তারপরে, যখন একটা লেখা তুমি লিখছো সেখানে কখনোই উত্তম পুরুষ ব্যবহার করবে না, মধ্যম পুরুষ ব্যবহার করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ কি? এটা তো স্কুলে ছোটবেলায় নিশ্চয়ই পড়েছো, মনে আছে তোমাদের। তাহলে উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। এইগুলো লিখতে পারবো না আমরা। ধরে নাও একটা বাক্য এরকম লিখলে, আমরা প্রত্যেকে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। না, এই কথাটা না লেখা যাবে না। কেন লেখা যাবে না? তার কারণ হচ্ছে যে এটা তো এক্ষেত্রে তো আমরা ওই আমি আমরা করে লিখে ফেললাম, তাই না? সুতরাং আহ, উত্তম পুরুষে লেখা যাবে না। তাহলে এই কথাটাই যে আমরা প্রত্যেকে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব, সেটাকে আমরা কি করে চেঞ্জ করতে পারি? আমরা বলতে পারি প্রত্যেকটি মানুষের সক্রিয় অংশগ্রহণে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। কিন্তু আমরা এগিয়ে আসব, আমাদের করতে হবে, এই রকম কোনো কথা আমরা কখনোই বলবো না। তাহলে আশা করি এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারলে যে আমি, আমরা, তুমি, তোমরা এই ধরনের কোনো বক্তব্য থাকবে না। এর সাথে সাথে আরও কয়েকটা জিনিস থাকবে না। কি সেটা? ধরো তুমি লিখলে লেখকের মতে, আচ্ছা, অথবা তুমি বললে লেখক বলেছেন। এই দুটোর কোনোটাই থাকবে না। কেমন? না থাকবে লেখকের মতে, না থাকবে লেখক বলেছেন। লেখক যেটা বলেছেন সেই কথাটা বলে দাও, কিন্তু লেখক বলেছেন এটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এমন হতে পারে মূল প্যাসেজে আমি আমি করে বলা আছে, তাহলে আমরা কি আমি করে বলবো না? না, বলবো না। আমরা সেখানে ওই আমি করে লেখক যে কথাটাকে বলছেন সেই কথাটাকে আমরা উল্লেখ করি, কিন্তু আমি করে বিষয়টাকে কিন্তু আমরা কখনোই প্রেজেন্ট করব না। তাহলে আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো সহজেই, যে উত্তম পুরুষ বা মধ্যম পুরুষে কোনো কথা আমরা বলছি না। নেক্সট পয়েন্টে চলে যাই আমরা। শব্দ সংখ্যা। শব্দ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, শব্দ সংখ্যার ক্ষেত্রে কি বলছি আমরা? মূল রচনার যা শব্দ সংখ্যা, সারাংশের শব্দ সংখ্যা তার সাধারণত 1/3 হবে। তাহলে মূল প্যাসেজে যদি আমরা দেখি 90টা শব্দ আছে, তার 1/3, তার মানে আমার লেখা হবে লেস দ্যান 30 ওয়ার্ড। লেস দ্যান 30 ওয়ার্ডস, 30টা শব্দের মধ্যে হবে। এবার শব্দ কটা রয়েছে এটা কাউন্টিংয়ের ক্ষেত্রে তোমরা অনেকে একটা শর্টকাট পদ্ধতির আশ্রয় নাও। প্রত্যেকটা লাইনে, মানে প্রথম লাইনে কটা শব্দ আছে গুনে নিলে, আর কটা লাইন আছে গুনে নিলে, ব্যাস এটাকে মাল্টিপ্লাই করে দিলেই শব্দ সংখ্যা পেয়ে যাচ্ছি। না, এটা কিন্তু চলবে না, কারণ প্রত্যেকটা লাইনে সমপরিমাণ শব্দ নেই, আর আমরা অ্যাভারেজ শব্দের ওপর কিন্তু সারাংশ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 1, 2, 3, 4 করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শব্দ কাউন্ট করতে হবে। ওই একবারে করে দিলাম এই ব্যাপারটা কিন্তু একেবারেই চলবে না। আচ্ছা, এবার একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে 30টা শব্দের মধ্যে যদি লিখতে হয়, মানে আমি 90 প্যারামিটার ধরে বলছি, তাহলে 30টার কত কম? কারণ আমি যদি বলি 29টা শব্দ, সেটাও 30-এর মধ্যে হলো। আবার যদি বলি 15টা শব্দ, সেটাও তো 30-এর মধ্যে হচ্ছে। দেখো, এক্ষেত্রে তুমি যত সংক্ষিপ্ত লিখতে পারবে ততই ভালো, কিন্তু মাথায় রাখতে হবে, দেখা গেল তুমি মূল লেখাটাকে
মূল প্যাসেজে 90টা শব্দ আছে, তুমি সারাংশ করলে ধরে নিচ্ছি 16টা শব্দে, 17টা শব্দে। অনেকটাই কম হয়ে গেল না 30-এর চেয়ে? তাহলে কি নম্বর পাবো? নির্ভর করছে তুমি কি লিখেছো তার ওপরে। যদি এমন হয় যে তুমি 17টা শব্দে লেখাটাকে সম্পূর্ণ করেছো এবং মূল প্যাসেজের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথাকে সেখানে উল্লেখ করেছো, ডেফিনেটলি তার জন্য নম্বর পাবে। ইউ উইল বি অ্যাওয়ার্ডেড, তোমাকে নম্বর দেওয়া হবে সেখানে, ভালো নম্বর পাবে, কারণ তুমি সংক্ষেপে অতগুলো কথা বলতে পেরেছো, এটা তোমার ক্রেডিট। কিন্তু যদি বিষয়টা উল্টো হয়, দেখা গেল তুমি অতি সংক্ষিপ্ত আকারে শেষ করলে কিন্তু মূল লেখার গুরুত্বপূর্ণ একটা অংশকে তুমি বাদ দিয়ে চলে গেলে, তাহলে কি হবে? তাহলে তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে। অতএব শব্দ সংখ্যাটা খুব ক্রুশিয়াল ব্যাপার, এটাকে মাথায় তো রাখতেই হবে। আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে লিখতে, কিন্তু তার মানে এটা নয় যে এমন সংক্ষিপ্ত করে দিলাম মূল বক্তব্য অনেকটা বাদ পড়ে গেল, সেটা যেন না হয়। আচ্ছা, যদি শব্দ একটু বেশি হয়ে যায়, 90টা মূল প্যাসেজে শব্দ আছে, আমাকে 30টায় লিখতে হবে, আমি 33টা শব্দে লিখলাম, তাহলে কি হবে? তাহলে তো নম্বর কিছুটা কাটার সম্ভাবনা থেকেই যাচ্ছে, কাটবেন তো বটেই এক্সামিনার। যত বেশি তুমি 1/3 থেকে ক্রস করে করে এগোবে, তত কিন্তু তোমার নম্বরটা কমতে থাকবে। সুতরাং 1/3-এর ওপরে যেও না, তার মধ্যেই রাখো। এবং এমন কোনো কঠিন ব্যাপার না, বিষয়টা কিন্তু খুব সহজ। ওই একটা জিনিসই দরকার এক্ষেত্রে, সেটা হচ্ছে চর্চা, নিয়মিত চর্চা। নেক্সট আমরা চলে আসি, কি বলছে? উপমা, উদ্ধৃতি, অলংকার এইসব বাদ দিতে হবে। এই যে উপমা, উদ্ধৃতি, অলংকার, এগুলো একটা লেখায় কেন ব্যবহার করা হয়? এগুলো ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে আমরা একটা বক্তব্যকে এলাবোরেট করতে চাই। তাহলে আমরা এই বিষয়গুলোকে বাদ দিয়ে আসল নির্যাসটাকে রাখব। ধরো আমি যদি একটু স্কুল লেভেলে চলে যাই, আমাদের ফিজিক্যাল সায়েন্স বইয়ে কি ছিল না, বলছে একটা লোহার টুকরো যদি জলে ফেলে দিই সেটা ডুবে যায়, কিন্তু লোহার তৈরি একটা জাহাজ জলে ভেসে থাকে। তাহলে কি ওই জাহাজ জলে ভেসে থাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমাকে এটা বলা হয়েছিল? না, আসলে এর পিছনে একটা তত্ত্ব আছে, থিওরি আছে। থিওরিটা কি? প্লবতার সূত্র। তাহলে যে কোনো জটিল জিনিসকে সহজ করে বোঝানোর জন্য এই উপমা, অলংকার ইত্যাদি, বিশেষ করে উপমা যদি আমরা বলি, উদাহরণ, সেগুলো ব্যবহার করা হয়। আমরা কিন্তু লেখাতে সেই উপমা, উদাহরণ এগুলোকে বাদ দেব, মূল যে সূত্রটা সেটাকে নেব। আমি একটা এক্সাম্পল দিই, কীরকম একটা প্যাসেজে ছিল। বলছে যে সৈন্যদল যখন যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করে, তখন যদি পাশের গলি থেকে কেউ তাদেরকে ঢিল ছুঁড়ে মারে বা গালিগালাজ করে, তারা কিন্তু কে এই কাজটা করেছে সেটা দেখার জন্য গলিতে ঢুকে পড়ে না। তারা যেমন চলছিল সেরকমই চলতে থাকে, কারণ তাদের সামনে একটা বড় যুদ্ধক্ষেত্র আছে। এবার এইটা যদি আমরা সারাংশ করতে যাই, আমরা একবারের জন্য কিন্তু সৈন্যদল, যুদ্ধক্ষেত্র, গালিগালাজ করেছে, কে করেছিস, বেরিয়ে আয় ইত্যাদি কোনো কথাতেই যাব না। আমরা কি করব? আমরা বলবো মানুষের জীবনে যদি বড় কোনো লক্ষ্য থাকে, তাহলে ছোটোখাটো বাধা বিপত্তিকে গুরুত্ব দিলে চলে না। ওই যে বলছে সামনে বড় যুদ্ধ আছে, তাই গলি থেকে কে দুটো গালিগালাজ দিল, এটাকে গুরুত্ব দিলে কোনো দিন বড় যুদ্ধে পৌঁছতে পারবে না। আমরা এই কথাটাকে উল্লেখ করব। সুতরাং আমাদের সবসময় প্রায়োরিটি থাকবে যে আমরা যেন ওই অতিরিক্ত অলংকার, অতিরিক্ত বাহুল্যটাকে বাদ দিয়ে তার মূল এসেন্সটাকে সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে তোমাদের প্যাসেজ পড়ে বুঝতে হবে যে কোনটা উদাহরণ, কোনটা উদাহরণ না। আমি আরেকটা উদাহরণে যাই, এটা বোঝানোর জন্য দেখো উদাহরণ দিতে হচ্ছে। সেটা কীরকম? একটা প্যাসেজ আছে যেখানে প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত অণুবীক্ষণ যন্ত্র নিয়ে বলা হয়েছে, মাইক্রোস্কোপ। যে অণুবীক্ষণ যন্ত্র এমন একটি যন্ত্র যার নিচে কোনো একটা ছোট জিনিসকে রাখলে সেটাকে অনেক বড় করে দেখায়। এত কিছু বলে টলে তারপর লেখক বলছেন যে অণুবীক্ষণ যন্ত্রের উল্টো যদি কোনো যন্ত্র থাকে, অর্থাৎ এমন কোনো যন্ত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় জিনিসকে রাখলে ছোট করে দেখায়, তাহলে বাঙালি সমাজে তার নাম হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার সামনে দাঁড়ালে বাকি বাঙালি জাতিকে অত্যন্ত ক্ষুদ্র বলে মনে হয়। লেখা শেষ।
যে প্যাসেজের 95% কথা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বলা হলো, আমার তো মনে হবে ওটাই বোধহয় বিষয়। কিন্তু শেষে এসে বুঝতে পারলাম ওটা বিষয় না, বিষয় হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাঙালি সমাজে অবস্থানটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে অনুবীক্ষণ যন্ত্রের কথা বলা হলো। তাহলে ওটা উদাহরণ ছিল, আমাদের লেখার মধ্যে অনুবীক্ষণ যন্ত্রের প্রসঙ্গই আসবে না। আমরা শুধু বিদ্যাসাগরকে ওই অনুবীক্ষণ যন্ত্রের রেসপেক্টে যেভাবে দেখা হয়েছে সেই কথাটা বলে শেষ করব। তাহলে বলতে পারো যে আমি কি করে বুঝবো কোনটা উদাহরণ নয়? তার জন্যই দরকার হচ্ছে নিয়মিত প্রচুর পরিমাণে চর্চা এবং প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে এক্সট্রা উদ্ধৃতি যা কিছু রয়েছে কোটেশন সেগুলো কিন্তু দেবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মূল রচনায় যেটা নেই তার বহির্ভূত কোনো তথ্য ভাবনা সারাংশে আসবে না। মূল প্যাসেজে যদি ভুল কিছু থাকে আমরা সারাংশে সেটাই কপি পেস্ট করব। মূল প্যাসেজে রয়েছে এরপর পশ্চিম দিকে সূর্য উঠল, আমরা তাই লিখব, কিছু করার নেই সেখানে। আমি দেখলাম যে পরিবেশ দূষণ নিয়ে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, অথচ পরিবেশ দূষণের কথা বলতে গিয়ে লেখক এত কথা বলে শব্দ দূষণটা উল্লেখই করেননি। তাহলে আমি কি সেই শব্দ দূষণটা অ্যাড করে দেব? একদমই না। মূল প্যাসেজে নেই মানে আমিও দেব না। যতক্ষণ পর্যন্ত সারাংশ করছি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ইয়েস ম্যান, মূল লেখাটা যিনি লিখেছেন তার সঙ্গে সব ব্যাপারে একমত। যদি মনে হয় মূল লেখাতে তিনি ভারতীয় গণতন্ত্রকে যেভাবে বিশ্লেষণ করেছেন আমি তার সাথে একমত নই, হতেই পারি, কিন্তু ওই মুহূর্তের জন্য আমি একমত। তার মতকে খণ্ডন করার কোনো অধিকার কিন্তু আমার সারাংশে নেই। কিন্তু তার মানে এটা নয় যে মূল প্যাসেজের টোটাল যা বাক্যগুলো আছে সেই গুরুত্বপূর্ণ বাক্যগুলোকে কপি পেস্ট করে আমি নিয়ে চলে আসবো, তা কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে সেখানে? এইখানে নিজস্ব ভাষা এবং প্রয়োগরীতি ব্যবহার করতে হবে। তার মানে বক্তব্য থাকবে অন্য কারুর, কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশন স্টাইল সেটা কিন্তু হবে সম্পূর্ণ তোমার নিজের। আমরা এরপর একটা এক্সাম্পলে যাব, উদাহরণে, সেখানে দেখব মূল প্যাসেজের বক্তব্য আমরা নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা সারাংশ লিখছি সেখানে ভাষা কিন্তু মূল প্যাসেজের না, ভাষা নিজের, অথচ বক্তব্য মূল প্যাসেজের। যেমন আমি তোমাদের সারাংশের নিয়মগুলো বলছি, এই নিয়মগুলো আমার নয়, বিভিন্ন বইয়ে রয়েছে, কিন্তু বই থেকেই তো আমরা পড়ি, বই থেকে শিখেছি আমি। তাহলে সেই বই থেকে নিয়ম যেগুলো পেয়েছি সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, কিন্তু ভাষাটা বইয়ের না, সেটা কিন্তু আমার নিজের। তোমরাও যখন এই নিয়মগুলো অন্য কাউকে বলবে তোমাদের নিজের মতো করে বলবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট পয়েন্ট, রিপিটেশন। কোনোভাবেই যেন কোনো কথার পুনরাবৃত্তি না হয়। আসলে আমরা সারাংশ করছি মানে কি অতিরিক্ত অংশ বাদ দিচ্ছি। এমন হতে পারে তুমি দেখছো মূল প্যাসেজে একটা প্রসঙ্গ 3বার বলা হয়েছে, একবার শুরুতে বলেছে, একবার মধ্যেখানে বলেছে, আর একবার শেষে বলেছে, কিন্তু তুমি তো জানো যে এই 3টে আসলে একই কথা। তাহলে তুমি কি করবে সেখানে? তুমি মাত্র একবার বলবে, তুমি কিন্তু 3বার বলবে না। কেমন? তাহলে সবসময় মাথায় রাখবে লেখাকে যতটা নির্মেদ করা যায়, ঝরঝরে করা যায় সেটাই কিন্তু জরুরি। তবে এটা করতে গিয়ে যেন কোনো ইম্পর্টেন্ট প্রয়োজনীয় অংশ বাদ পড়ে না যায়। রিপিটেশন হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ অংশটা বলতেই হবে, গুরুত্বপূর্ণ কথাটা আমাদের বলতেই হবে। আচ্ছা, এইবার তোমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমার কি কাজ? লেখা কমপ্লিট হয়ে গেলে ভালো করে পড়ে দেখে নাও যে গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েনি তো কিছু। বিশেষ করে যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখন তো এটা অবশ্যই দেখবে। বাড়িতে প্র্যাকটিসের সময় যদি এটাকে চর্চা করতে পারো তাহলে তুমি যখন মূল পরীক্ষা দিতে যাচ্ছ তখন এটা খুব একটা অসুবিধা হবে না, তোমার গুরুত্বপূর্ণ অংশ বাদ যাবে না, সেটা কিন্তু থাকবে। তাহলে এই গেল আমাদের সারাংশের নিয়ম কানুন। এইবার এই নিয়মের ওপর ভিত্তি করে একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। বাঁদিকে মূল প্যাসেজটা আছে, কি বলছে? যিনি ক্ষমতা সম্পন্ন লোক তিনি নিজের কীর্তির মধ্যেই বাঁচিয়া থাকেন, তিনি যদি নিজেকে বাঁচাইতে না পারেন তবে তাহাকে বাঁচাইবার চেষ্টা আমরা করিলে তাহা হাস্যকর হয়। আমি এই অংশটাকে ব্র্যাকেট করছি। এইবার দেখো শুরু হলো উদাহরণ। বঙ্কিমকে কি আমরা স্বহস্তরচিত পাথরের মূর্তি দ্বারা অমরত্ব লাভে সহায়তা করিব? তাহলে বঙ্কিম হচ্ছে এখানে এক্সাম্পল, উদাহরণ। আমাদের চেয়ে তাহার ক্ষমতা কি অধিক ছিল না?
তিনি কি নিজের কীর্তিকে স্থায়ী করিয়া যান নাই? আচ্ছা, প্রশ্নবোধক বাক্য কিন্তু মূল প্যাসেজে থাকতে পারে। আমরা সারাংশে কিন্তু কোনো ধরনের প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য ব্যবহার করব না। হিমালয়কে স্মরণ রাখিবার জন্য কি চাঁদা করিয়া তাহার একটা কীর্তিস্তম্ভ স্থাপন করার প্রয়োজন আছে? সেকেন্ড উদাহরণ, হিমালয়। হিমালয়কে দর্শন করিতে গেলেই তাহার দেখা পাইব, অন্যত্র তাহাকে স্মরণ করিবার উপায় করিতে যাওয়া মূঢ়তা মানে বোকামো। তৃতীয় উদাহরণ, কৃত্তিবাস। কৃত্তিবাসের জন্মস্থানে বাঙালি একটা কোনো প্রকারের ধুমধাম করে নাই বলিয়া বাঙালি কৃত্তিবাসকে অবজ্ঞা করিয়াছে, এ কথা কেমন করিয়া বলিব? যেমন গঙ্গা পূজি গঙ্গা জলে, তেমনি বাংলাদেশের মুদির দোকান হইতে রাজার প্রাসাদ পর্যন্ত কীর্তি দ্বারাই কৃত্তিবাস কত শতাব্দী ধরিয়া প্রত্যহ পূজিত হইয়া আসিতেছেন। এমন প্রত্যক্ষ পূজা আর কিসে হইতে পারে? তাহলে আসলে বক্তব্যটা হচ্ছে এই ব্র্যাকেট করা অংশটুকু, বাকি পুরোটাই উদাহরণ। ওই মূল বক্তব্যকে বোঝানোর জন্য এতটা এলাবোরেট করা হয়েছে। আমরা সব বাদ দিয়ে কি লিখছি? টাইটেল দিচ্ছি কীর্তির অমরত্ব। মানুষ তো অমর হয় না, মানুষের কীর্তিটাই অমর হয়। সৃষ্টির মাধ্যমেই সৃষ্টিশীল ব্যক্তি তার নিজ প্রতিভার পরিচয় রাখেন। সৃজনকে বাদ দিয়ে বাহ্য আড়ম্বরের সাহায্যে সৃজনশীল মানুষকে চিরস্থায়িত্ব প্রদানের চেষ্টা অর্থহীন। ওই যে বলছে মূর্তি তৈরি করতে হবে, তার মানে বাহ্য আড়ম্বর সেটা। কীর্তিমান ব্যক্তিকে স্মরণ করার জন্য তার কর্মের চর্চা ও প্রসার প্রয়োজন। এই যে বলেছে না, কৃত্তিবাসের কি বলছে, মুদির দোকান থেকে রাজার প্রাসাদ পর্যন্ত, তার মানে সমাজের একেবারে প্রান্তবর্তী মানুষ থেকে সমাজের ধনী ব্যক্তি সব ক্ষেত্রেই কৃত্তিবাসের রামায়ণের অবাধ যাতায়াত। তাহলে কীর্তিমান ব্যক্তিকে স্মরণ করার জন্য তার কর্মের চর্চা ও প্রসার প্রয়োজন। লোক দেখানো আয়োজনের দ্বারা তাকে অমরত্ব প্রদানের চেষ্টা মূর্খতার নামান্তর। লোক দেখানো আয়োজন কেন? না, কৃত্তিবাসের জন্মস্থানে কোনো ধুমধাম করা হয়নি, তার মানে লোক দেখানো আয়োজন। সুতরাং আমরা সারাংশটা লিখলাম, সারসংক্ষেপটা লিখলাম, মূল প্যাসেজ থেকে সমস্ত বক্তব্য নিলাম, কিন্তু মূল প্যাসেজের ভাষা ব্যবহার করিনি। ভাষা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের ভাষা। তাহলে আশা করি সারাংশ কিভাবে লিখতে হবে, সারসংক্ষেপ কিভাবে লিখতে হবে তার একটা আইডিয়া তোমরা পেলে। তোমরা এই নিয়ম ফলো করে নিজেরা প্র্যাকটিস করো। ইনফ্যাক্ট আমিও তোমাদের সাথে এরপরে আরও কিছু প্র্যাকটিসের ক্লাস নিয়েও আসব। আশা করা যায় যে সেগুলো তোমাদের উপকারেই লাগবে এবং তোমরা প্র্যাকটিস করতে করতে এমন দক্ষ হয়ে উঠবে, দেখবে নিজেরাই একটা প্যাসেজ পেলে খুব সহজেই সেটা কিন্তু সারাংশ করতে পারছো। খুব যে প্রচুর ভাবনা চিন্তা করতে হচ্ছে এমনটা কিন্তু প্রয়োজন হবে না। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। প্রত্যেকে প্রস্তুতি চলতে থাকুক। থ্যাংক ইউ।